আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ভালো আছো তো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখো, আমরা গত করোনাকালীন সময় থেকেই অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। সো সেই ধারাবাহিকতায় আমরা এই করোনা পরবর্তী সময়েও অনলাইন ক্লাস শুরু করছি আবার। প্রিয় শিক্ষার্থী, তো আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আজকে আমরা এই করোনা পরবর্তী সেশনে 4 নম্বর ক্লাস অনলাইন ক্লাস শুরু করব এবং সর্বমোট 404 অর্থাৎ 704 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে বেশ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আমরা এই পর্বের গত 3টি ক্লাসেও গাণিতিক সমস্যার সমাধান করেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটি স্লাইড দেখতে পাচ্ছ এবং সেখানে একটি সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে। উদ্দীপক ওখানে লেখা আছে, কোন একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পার 30°C। দেখো, একটি ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে একটি যন্ত্র রয়েছে, যন্ত্রের মধ্যে দুটি ভাল্ব রয়েছে, একটি ভেজা বাল্ব, একটি শুষ্ক বাল্ব, এবং এই শুষ্ক বাল্বের তাপমাত্রা 30°C, ভেজা বাল্বের তাপমাত্রা 28°C। এবং আরো বলতেছি কি, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ রয়েছে এবং যে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ পাওয়া যায় ও গ্লেইসারের উৎপাদক পাওয়া যায়, সেই উৎপাদক এবং চাপগুলি নিম্নে চার্টের মাধ্যমে দেওয়া আছে। নিশ্চয়ই তোমরা সেটা দেখতে পাচ্ছ। দেখো, সেখানে লেখা আছে কি, 26°C তাপমাত্রায় ওই ল্যাবরেটরিতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিমাণ 25.21 ইন্টু 10⁻³ মার্কারি মিটার পারদ চাপ, 28°C তাপমাত্রায় 28.35 ইন্টু 10⁻। এরপরে আছে কি, 29°C তাপমাত্রায় 28.35 ইন্টু 10⁻³, 29°C তাপমাত্রায় 29.93 ইন্টু 10⁻³। তো 30°C তাপমাত্রায় 31.83 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। এবং 26°C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক হচ্ছে 26°C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক হচ্ছে কত, 1.69। 28°C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক হচ্ছে 1.67। এবং 29°C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক হচ্ছে 1.66। 30°C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক হচ্ছে কত, 1.65। ঠিক আছে। এখন আমরা দেখো, আমরা এখন কি দেখতে পাবো, আমাকে বলতেছে, প্রশ্নে আমাকে জিজ্ঞেস করতেছে বা আমাকে সমাধান করতে বলতেছে, ওই ল্যাবরেটরিতে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত ছিল। আমাকে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে যেটি প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ওই ল্যাবের শিশিরাঙ্ক কত ছিল, সেটা আমাকে বের করতে হবে। কারণ আপেক্ষিক আর্দ্রতার সাথে বায়ু তাপমাত্রা এবং শিশিরাঙ্কের মধ্যে একটি কি রয়েছে, সম্পর্ক রয়েছে। কারণ আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা আর সমান শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ বাই বায়ু তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ ইন্টু 100%, ইন্টু কত পার্সেন্ট, 100%। অর্থাৎ শিশিরাঙ্কিক জলীয় বাষ্পচাপকে যদি আমি স্মল এফ ধরি এবং বায়ু তাপমাত্রায় জলীয় বাষ্পচাপকে যদি ক্যাপিটাল এফ ধরি, তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। দেখো, আমি এখানে শিশিরাঙ্ক কত সেটা আমার উদ্দীপকে দেয়া নাই, বিদায় আমাকে শিশিরাঙ্ক বের করতে হবে। শিশিরাঙ্ক বের করার জন্য যে সমীকরণটা আমার দরকার সেটা হচ্ছে গ্লেইসারের সমীকরণ। বিজ্ঞানী গ্লেইসার শিশিরাঙ্ক নির্ণয়ের জন্য একটি সমীকরণ প্রদান করেছিলেন। সেই সমীকরণে যদি শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 এবং ভেজা বা সিক্ত বাল্বের তাপমাত্রা θ হয়, গ্লেইসারের উৎপাদক যদি G হয়, সেই ক্ষেত্রে আমরা শিশিরাঙ্ক θ সমান লিখতে পারি θ1 মাইনাস G ইন্টু θ1 মাইনাস θ2। বুঝতে পারছো আমার সমীকরণটা? তাহলে কি বুঝতে পারছো? তাহলে জি আমরা উদ্দীপক থেকে কি লিখতে পারছি,
উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সিক্ত বাল্বের তাপমাত্রা বা ফাট θ2 সমান 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে চারটা গ্লেসিয়ারের উৎপাদক আছে, দেখো 28 ডিগ্রি, 26 ডিগ্রি, 29 ডিগ্রি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চারটা গ্লেসিয়ারের উৎপাদক রয়েছে। এখন আমি কোন গ্লেসিয়ারের উৎপাদকটা ব্যবহার করব? দেখো আমাকে সব সময় মনে রাখতে হবে বায়ু তাপমাত্রা যেটা দেয়া আছে বা শুষ্ক বাল্বের তাপমাত্রা যেটা দেয়া আছে, সেই শুষ্ক বাল্বের তাপমাত্রায় যেই গ্লেসিয়ারের উৎপাদকটা থাকবে সেই গ্লেসিয়ারের উৎপাদকটাই হবে যেখানে, অর্থাৎ আমি যে জায়গায় কাজ করতেছি সেই জায়গার বা সেই সমাধানের গ্লেসিয়ারের উৎপাদক। দেখো এখানে ল্যাবের শুষ্ক বাল্বের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে গ্লেসিয়ারের উৎপাদক হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে উৎপাদকটা রয়েছে সেই উৎপাদক। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদকের মান কত বলো তো? কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক কত আছে? 1.65। তাহলে আমি এখানে সমীকরণে বসাবো θ1 ইকুয়াল 30, g ইকুয়াল 1.65, θ1 ইকুয়াল 30 এবং θ2 ইকুয়াল 20। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ ওই ল্যাবের ওই সময়ের শিশিরাঙ্ক হচ্ছে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে বলছে কি আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য। তাহলে দেখো আমি আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাকে এই 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ কত সেটা আমাকে নির্ণয় করতে হবে, শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ কত সেটা নির্ণয় করতে হবে। কিন্তু আমার এখানে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো জলীয় বাষ্পচাপ দেয়া নাই। দেখো আমার এখানে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ আছে, 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ আছে। এই দুইটার পার্থক্য থেকে আমি 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ বের করতে পারি। এখন দেখো এই 28 থেকে 26 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 2 ডিগ্রি। তাহলে এই 2 ডিগ্রি বৃদ্ধির জন্য এখানে জলীয় বাষ্পচাপও কিন্তু বাড়ছে। কি পরিমাণ বাড়ছে আমরা পরবর্তী স্লাইডে একটু দেখি। দেখো 28 মাইনাস 26 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি পাবে 28 ডিগ্রি জলীয় বাষ্পচাপ বিয়োগ 26 ডিগ্রি জলীয় বাষ্পচাপ। তাহলে 28 ডিগ্রি জলীয় বাষ্পচাপ ছিল 28.35 ইনটু 10 ইনভার্স 3 মাইনাস 26 ডিগ্রি জলীয় বাষ্পচাপ হবে 25.21 ইনটু 10 ইনভার্স 3। আমি 10 ইনভার্স 3 কে কমন নিলাম এবং একটা থেকে একটা বিয়োগ করলাম, তাহলে 2 ডিগ্রির জন্য বৃদ্ধি পাচ্ছে কত? 3.14 ইনটু 10 ইনভার্স 3 মিটার পার চাপ। আমাকে কিন্তু 0.7 ডিগ্রির জন্য বাইর করতে হবে, 2 ডিগ্রির জন্য নয়। তাহলে 2 ডিগ্রির জন্য যদি এত বাড়ে, 1 ডিগ্রির জন্য কত বাড়ে দেখবো? 0.7 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত বাড়ে দেখবো। 2 ডিগ্রির জন্য যদি 3.14 ইনটু 10 ইনভার্স 3 হয়, তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? নিশ্চয়ই এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.14 ইনটু 10 ইনভার্স 3/2। আবার 0.7 ডিগ্রির জন্য যখন আমরা করব তাহলে 1 ডিগ্রির জন্য যা পাবো তাকে 0.7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বৃদ্ধি পাবে ওই 1 ডিগ্রির জলীয় বাষ্পচাপ বৃদ্ধি, 1 ডিগ্রি জলীয় বাষ্পচাপ বৃদ্ধি ছিল 3.14 ইনটু 10 ইনভার্স 3/2 ইনটু 0.7 ইনটু কত? 0.7। ক্যালকুলেটর আছে তো? সবার হাতে ক্যালকুলেটর আছে? এবং ক্যালকুলেটর ও খাতা থাকলে কাইন্ডলি একটু করে দেখো এই যে আমি এখানে যে মানটা পেয়েছি সেটা তোমরা পাচ্ছ কিনা একটু দেখো। 3.14 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.7/2 ইকুয়াল 1.099 ইনটু 10 ইনভার্স 3 মিটার পার চাপ কিনা কাইন্ডলি একটু দেখো, আমাকে জানাও প্লিজ। হ্যাঁ স্যার ঠিক আছে, 1.09 ইনটু 10 টু দি তাহলে পাওয়ার আমরা -3। তাহলে আমরা 0.7 ডিগ্রির জন্য পেয়ে গেলাম। তাহলে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হবে 26 ডিগ্রি জলীয় বাষ্পচাপ যোগ 0.7 ডিগ্রি জলীয় বাষ্পচাপ। ওই যে 26 ডিগ্রি জলীয় বাষ্পচাপ যেটা ছিল 25.21 ইনটু 10 ইনভার্স 3, এটার সাথে যে যোগ করব, যোগ করলে আমরা টোটাল পাবো 26.309 ইনটু 10 ইনভার্স 3 মিটার পার চাপ। এটা আমরা পাবো। তাহলে আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা সমান শিশিরাঙ্কি জলীয় বাষ্পচাপ বাই বায়ু তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ ইনটু 100%। শিশিরাঙ্কি জলীয় বাষ্পচাপ বাই
বায়ু তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ ইন্টু 100%। দেখো আমরা শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ কিন্তু পেয়ে গেছি 26.309 ইন্টু 10⁻³ মিটার পারদ চাপ। এবং আমরা ওই যে বায়ু তাপমাত্রায় বা শুষ্ক বাল্বের তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ কত সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো আমরা সেটা কি পেয়েছিলাম, আমরা সেটা পেয়েছিলাম কত, দেখো আমরা সেটা পেয়েছিলাম এই যে 30°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ পেয়েছিলাম 31.83 ইন্টু 10⁻³। তাহলে আমরা সেই মানটা এখানে বসাবো 26.309 ইন্টু 10⁻³ বাই 31.83 ইন্টু 10⁻³ ইন্টু 100%। আপেক্ষিক আর্দ্রতাকে কিন্তু শতকরায় প্রকাশ করতে হয়। কাইন্ডলি একটু ক্যালকুলেশন করে দেখো, 10⁻³ কাটাকাটি যাবে, 26.309 কে 31.83 দিয়ে ভাগ করো, 100% দিয়ে গুণ করো, এটা পাওয়া যায় কিনা দেখো। কি ঠিক আছে? আমার ক্যালকুলেশন কি ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, ওই দিন ওই ল্যাবে তাপমাত্রা হচ্ছে, সরি আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 82.65%। 82 কত পার্সেন্ট? 65%। আমার পরবর্তী প্রশ্ন ছিল ও যদি ওই দিনের তাপমাত্রা হঠাৎ 1 ডিগ্রি হ্রাস পায় তবে শিশিরাঙ্কের পরিবর্তন হবে কিনা। এখন দেখো কাইন্ডলি আমরা শিশিরাঙ্ক মানে জানি যে কোন স্থানের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে, অর্থাৎ যে তাপমাত্রায় কোন স্থানের বায়ু ওই স্থানে যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যদি শিশির জমতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলা হয়। তাকে কি বলা হয়? শিশিরাঙ্ক বলা হয়। শিশিরাঙ্ক অবশ্যই জলীয় বাষ্পের উপর নির্ভর করবে, জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করবে, তাপমাত্রার উপর নির্ভর করবে না। শিশিরাঙ্ক, কারণ প্রশ্নের উদ্দীপক আমার সংজ্ঞার মধ্যেই কিন্তু আমি বলে দিছি যে তাপমাত্রায় কোন স্থানের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা, যে তাপমাত্রায় কোন স্থানের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে শিশির জমতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলা হয়। তার মানে জলীয় বাষ্পের কারণে শিশির তৈরি হচ্ছে যে, ঠিক আছে কিনা? তাহলে এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় জলীয় বাষ্পের কারণে শিশির জমতে শুরু করলে সেটাকে আমরা বলবো শিশিরাঙ্ক, সেই তাপমাত্রাকে। তার মানে শিশিরাঙ্ক কার উপর নির্ভর করতেছে? জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করতেছে, এখানে তাপমাত্রার উপর নির্ভর করতেছে না। আমি নির্দিষ্ট তাপমাত্রা বলে দিছি, এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় জমতে শুরু করবে, শিশির জমতে শুরু করবে। সুতরাং তাপমাত্রা কমতে কমতে শিশিরাঙ্কে যাওয়া পর্যন্ত যদি জলীয় বাষ্পের পরিমাণের কোনো পরিবর্তন না হয়, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবা, যদি তাপমাত্রা কমতে 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 কোথায় যেতে হবে? শিশিরাঙ্ক পর্যন্ত যেতে হবে। শিশিরাঙ্কে ওই যে আমাদের 30 ডিগ্রি থেকে কমতে কমতে শিশিরাঙ্ক কত ছিল? 26.7°C পর্যন্ত ছিল শিশিরাঙ্ক। অর্থাৎ আমি 30 ডিগ্রি থেকে যদি কমতে কমতে 26.7° পর্যন্ত আসে, এবং এই 26.7° পর্যন্ত আসার কারণে ওই জায়গায় যদি জলীয় বাষ্পের কোনো পরিবর্তন না হয়, জলীয় বাষ্পের কোনো পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে শিশিরাঙ্কেরও কোনো কি হবে না? পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে বায়ু তাপমাত্রা 30°C এবং শিশিরাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড পেয়েছি আমরা? 26.7°C পেয়েছি। সুতরাং বায়ুর তাপমাত্রা 1°C কমার কারণে উদ্দীপকে কোনো ধরনের জলীয় বাষ্পের পরিমাণ কমছে বা বাড়ছে সেই কথা উল্লেখ করে নাই। তার মানে কি? জলীয় বাষ্প ঠিক আগে যেরকম ছিল বর্তমানেও ঠিক সেরকম আছে। অর্থাৎ 30°C তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ছিল 29°C তাপমাত্রায়ও জলীয় বাষ্প একই রকম রয়েছে, পরিবর্তন হয় নাই। আমরা জানি যে জলীয় বাষ্পের পরিবর্তন না হলে শিশিরাঙ্কের পরিবর্তন হবে না, কারণ জলীয় বাষ্প শিশিরাঙ্ক সম্পূর্ণ জলীয় বাষ্পের উপর নির্ভর করে। সুতরাং 1 ডিগ্রি তাপমাত্রা কমলেও তার জলীয় বাষ্পের শিশিরাঙ্কের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো কিনা? আমার কথা কি শোনা যায়? থ্যাংক ইউ। তাহলে একটু কথা বলিও, তোমরা কথা বললেই তো আমি বুঝতে পারবো তোমরা বুঝছো কিনা বোঝো নাই, না হলে তো কেমনে বুঝবো।
তাহলে আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। দেখো আমার পরবর্তী সৃজনশীল প্রশ্ন অর্থাৎ 9 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে খুব সুন্দরভাবে কিছু টপিকস লেখা আছে। দেখো একটু পড়লেই তোমরা বুঝতে পারবা, কারণ অনেক সহজ একটা উদ্দীপক। একটি গ্যাস সিলিন্ডারের আয়তন, একটি গ্যাস সিলিন্ডার, তোমরা তো অবশ্যই সিলিন্ডার ইউজ করো বাসা বাড়িতে যারা রান্না করো, রান্না বান্না করো বা তরকারি বা অন্যান্য কিছু গরম করার জন্য আমরা গ্যাস ইউজ করি। এই গ্যাসগুলি কিন্তু সিলিন্ডারের মধ্যে থাকে। আমরা বাড়িতে যে গ্যাসগুলি ইউজ করি বেশিরভাগই আমাদের এখানে সিলিন্ডার ভর্তি গ্যাস ইউজ করি। কিন্তু অনেক বাংলাদেশে প্রায় যেগুলি কি বলে শহরাঞ্চল যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ওই যে ডিরেক্ট লাইনের গ্যাস ইউজ করে। কিন্তু আমাদের মতে এলাকায় আমরা কি করি, ওই যে সিলিন্ডারে ভর্তি এলপিজি গ্যাসগুলি আমরা কি করি, ইউজ করি। একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 1.5 মিটার কিউব। সিলিন্ডারটিতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনা গ্যাসের 30 × 25টি অণু আবদ্ধ রয়েছে। অর্থাৎ ওই সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ওই সিলিন্ডারের ভিতর মাত্র 30 × 10⁻25 টি অণু ভিতরে আবদ্ধ রয়েছে। গ্যাস অণুর ব্যাস, একটি গ্যাস অণুর ব্যাস হচ্ছে 25 × 10⁻10 মিটার। 10⁻10 মিটার মানে হচ্ছে যে 1000 কোটি ভাগের 1 ভাগ। 1 মিটারকে 1000 কোটি ভাগ করি 1 ভাগ, তাহলে 25 × 10⁻10 মিটার মানে হচ্ছে যে 1 মিটারের 1000 কোটি ভাগের 25 ভাগ। পরবর্তীতে উক্ত গ্যাস পূর্ণ সিলিন্ডারটি সমায়তনের অপর একটি খালি সিলিন্ডারের সাথে সংযুক্ত করা হলো। উদ্দীপকটা আমি আবার বলতেছি, একটি সিলিন্ডার, যে সিলিন্ডারের মধ্যে গ্যাস রয়েছে ওই সিলিন্ডারের আয়তন হচ্ছে মাত্র 1.5 মিটার কিউব। সিলিন্ডারটিতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 × 10⁻25টি অণু আবদ্ধ রয়েছে এবং প্রত্যেকটি অণুর ব্যাস হচ্ছে 25 × 10⁻10 মিটার। এখন সিলিন্ডারটিকে মুখটা খুলে দিয়ে তার মুখের উপর সমায়তনের আরেকটি কালো সিলিন্ডার বসাই দিছে। তার মানে সিলিন্ডারের ভিতর যে 30 × 10⁻25টি অণু রয়েছে সেগুলি এখন আগের 1.5 এখন নতুন 1.5 অর্থাৎ টোটাল 3 মিটার কিউব আয়তনের মধ্যে কি হয়ে যাবে, ছড়িয়ে যাবে। প্রশ্নে বলতেছে সিলিন্ডারের আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি নির্ণয় করো। কাইন্ডলি একটু দেখো, আমরা পূর্বের ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম গতিশক্তি E সমান হচ্ছে 3/2 nRT। 3/2 nRT মনে আছে? গতিশক্তি E সমান 3/2 nRT দিয়ে আমরা কাজ করছিলাম। এখানে কিন্তু আমার আর এর মান নাই, একটু দেখো প্লিজ। এখানে আর এর মান নাই, ক্যাপিটাল এন স্মল এন এর মানও নাই। স্মল এন মানে মৌল সংখ্যা, এখানে কোন গ্যাস সেটা আমাকে বলে নাই এবং কত মৌল সেটাও আমাকে বলে নাই। বলছে এখানে কোথাও মৌল বা কত মৌল আছে বা কোন গ্যাস সেটা যেহেতু বলে নাই, সুতরাং আমরা এখানে স্মল এন দিয়ে কাজটা করতে পারবো না। বা এখানে আমার সার্বজনীন গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর এর মানও দেয়া নেই, অর্থাৎ 8.31 জুল পার মৌল পার কেলভিন, এটাও দেয়া নেই। তাহলে আমাকে এখানে ওই ই সমান স্মল এনআরটির পরিবর্তে অন্য কোনো সূত্র আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। দেখো আমরা ই সমান আমরা পেয়েছিলাম, আমরা যখন পূর্বের ম্যাথগুলি করছিলাম তখন আমরা ঠিক এইরকম পেয়েছিলাম। কাইন্ডলি একটু দেখবা 3/2 আমরা এই সমীকরণটা দিয়ে পূর্বের ম্যাথগুলি করছিলাম। কিন্তু এখন আমাকে এই সমীকরণের পরিবর্তে আমাকে ইউজ করতে হবে ই সমান ক্যাপিটাল এন ইন্টু 3/2 কেটি। এখানে কেটা কি, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক এবং এন হচ্ছে টোটাল অণুর সংখ্যা। এন হচ্ছে টোটাল কিসের সংখ্যা, গ্যাস অণুর সংখ্যা। এই যে এখানে টোটাল গ্যাসের অণু হচ্ছে 30 × 10⁻25। কাইন্ডলি একটু দেখো 30 ইন্টু কত, 10⁻25। এই যে 30 × 10⁻5 এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ক্যাপিটাল এন সমান আমরা পাচ্ছি অণুর সংখ্যা হচ্ছে কত 30 × 10⁻25 এবং কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কে হচ্ছে কি ধ্রুবক,
বোল্টজম্যান ধ্রুবক। আমরা পূর্বে যে ই সমান 3/2 এনআরটি দিয়ে সমাধান করেছিলাম, এখানে কিন্তু 3/2 এনআরটি আমরা কি করতে পারবো না, প্রয়োগ করতে পারবো না, কারণ এখানে মৌল সংখ্যা দেওয়া নেই, গ্যাসটি কোন গ্যাস সেটা দেওয়া নাই, আদর্শ গ্যাস ধ্রুবক আর দেওয়া নেই। যদি এরকম দেওয়া না থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সেটি কি করতে পারবো না, ওই যে আমরা টোটালি সমাধান করতে পারবো না। তখন আমাকে এখানে যে মানগুলো দিয়ে আছে সেই মানগুলো দিয়ে আমাকে এখানে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে তাপমাত্রা দিয়ে আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে গেলে আমরা পাবো 300 কেলভিন, এবং অণুর সংখ্যা ক্যাপিটাল এন সমান দিয়ে আছে 30 × 10⁻25। বোল্টজম্যান ধ্রুবক আমাকে মুখস্থ রাখতে হবে। এই বোল্টজম্যান ধ্রুবক K ইকুয়াল 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। বোল্টজম্যান ধ্রুবক K ইকুয়াল 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। গতিশক্তি E আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আমরা জানি E ইকুয়াল 3/2 KT × ক্যাপিটাল N, 3/2 KT × ক্যাপিটাল N। কাইন্ডলি একটু দেখবা, ওই যে আমি যদি স্মল n সমান 1 মৌল ধরি, স্মল n সমান যদি 1 মৌল ধরি, সেই ক্ষেত্রে আমার এখানে কাইন্ডলি ওই যে আমার সমীকরণটা আমি কিছুক্ষণ আগে লিখছিলাম, একটু দেখবা প্লিজ। আমি কিছুক্ষণ আগে লিখছিলাম E ইকুয়াল E ইকুয়াল 3/2 n RT, ঠিক আছে। এই যে এখানে আমি n সমান মনে করলাম 1 মনে করলাম, n সমান কত মনে করলাম 1। তাহলে আমার এখানে টোটাল r সমান আমরা লিখতে পারি, কাইন্ডলি একটু দেখবা, r সমান আমরা লিখতে পারি nk, এই ক্যাপিটাল nk, r সমান ক্যাপিটাল nk। r সমান যদি আমি ক্যাপিটাল nk লিখি তাহলে আমার এই সমীকরণটা ঠিক আছে কিনা দেখো তো। e সমান 3/2 ক্যাপিটাল nkt, ক্যাপিটাল nkt। এখন আমি n এর মান বসাবো এখানে। n এর মান যদি আমি বসাই কত পাবো, 30 × 10⁻25 ইনটু 3/2 মানে হচ্ছে 1.5, k ইকুয়াল 1.38, এবং ক্যাপিটাল t ইকুয়াল k ইকুয়াল 1.38 × 10⁻23, ক্যাপিটাল t সমান 30। তাহলে কাইন্ডলি একটু দেখো প্লিজ, ওই যে আমার টোটাল ক্যালকুলেশন করে আমি যে মানটা পেয়েছি সেটা একটু পাও কিনা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। তোমাদের ক্যালকুলেটর আছে তো হাতে, কাইন্ডলি একটু ক্যালকুলেশন করে দেখো এই মানটা কি পেয়েছো মাসুম? করতেছি স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো পরবর্তী প্রশ্ন আমাকে বলছে যে খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। খালি সিলিন্ডার যে একটা যুক্ত করছে, আমার আগে একটা সিলিন্ডার ছিল যেটা ভর্তি ছিল 1.5 মিটার কিউব, এখন তার বুকে আরেকটা খালি সিলিন্ডার যুক্ত করছি সেটাও 1.5 মিটার কিউব। এই ক্ষেত্রে এখন অণুগুলি মুক্ত স্পেস পাইছে, মুক্ত স্পেস, ফ্রি স্পেস পাইছে। এই ফ্রি স্পেস পাওয়ার কারণে সমায়তনের অপর একটি সিলিন্ডার যুক্ত করার কারণে বা মুক্ত স্পেস পাওয়ার কারণে গড় মুক্ত পথের কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমরা একটু দেখব। গড় মুক্ত পথের পরিবর্তন। এখন দেখো তাহলে গ্যাস পূর্ণ সিলিন্ডারের আয়তন ছিল V1 সমান 1.5 মিটার কিউব। প্রত্যেকটি অণুর ব্যাসকে যদি আমি সিগমা দ্বারা প্রকাশ করি, কাইন্ডলি একটু দেখবা, অণুর ব্যাসকে যদি আমি সিগমা দ্বারা প্রকাশ করি তাহলে আমার উদ্দীপকে প্রত্যেকটি অণুর ব্যাস যে আছে 25 × 10⁻10 মিটার। তাহলে আমি সিগমা সমান লিখতে পারি 25 × 10⁻10 মিটার। খালি সিলিন্ডারের সাথে যুক্ত করার পর আয়তন হবে, তাহলে আগের আয়তন ছিল 1.5, এখন খালি আরেকটা যুক্ত করছে, তার মানে 1.5 প্লাস 1.5, তার মানে 2 × 1.5, অর্থাৎ V2 ইকুয়াল 2V1। V2 ইকুয়াল কত, 2V1। V1 ছিল 1.5 মিটার কিউব। প্রাথমিক অবস্থায় একক আয়তনে
অনুসংখ্যা প্রাথমিক অবস্থায় একক আয়তন অনুসংখ্যা, দেখো V1 আয়তনে অনুসংখ্যা ছিল ক্যাপিটাল N, তাহলে একক আয়তন অনুসংখ্যা যদি হয় N1, তাহলে আমি N1 সমান লিখতে পারি ক্যাপিটাল N বাই V1। আবার বলতেছি, মনে করো তোমার জায়গা ছিল 1.5 মিটার কিউব, ওখানে ওই 1.5 মিটার কিউবে তুমি মানুষ রাখছিলা 50 জন, তাহলে 1 মিটার কিউবে কতজন রাখবা? 1.5 দিয়ে 50 কে ভাগ করলে যা হয় তা। এখানেও একক আয়তন অনুসংখ্যাকে যদি আমি N1 ধরি, তাহলে টোটাল অনুসংখ্যা বাই টোটাল আয়তন। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি একক আয়তন অনুসংখ্যা কল্পনা করি N2, সেই ক্ষেত্রে টোটাল অনুসংখ্যা বাই টোটাল দ্বিতীয় ক্ষেত্রে আয়তন। টোটাল দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হচ্ছে B2। B2 মানে আমরা পেয়েছিলাম 2B1, তার মানে আমরা N1 সমান পাইছি ক্যাপিটাল N বাই V1, স্মল n2 সমান পাচ্ছি ক্যাপিটাল N বাই 2B1। এখন কাইন্ডলি দেখো এখানে একটা ল্যামডা লিখছি আমি, দেখো ল্যামডা, এই ল্যামডাকে বলা হয় গড়মুক্ত পথ। ল্যামডাকে কি বলা হয়? গড়মুক্ত পথ। এবং এই গড়মুক্ত পথের তিনটা সমীকরণ রয়েছে, একটা হচ্ছে বোলসম্যানের সমীকরণ, একটা ম্যাক্সওয়েলের সমীকরণ, একটা ক্লসিয়াসের সমীকরণ। বোঝা গেছে? এখানে ক্লসিয়াসের সমীকরণটা যত উপযুক্ত বলে ধরে নেওয়া হয়, এই জন্য আমরা এখানে লিখব ক্লসিয়াস এবং ক্লসিয়াস, বোলসম্যান, ম্যাক্সওয়েলের সমীকরণগুলির মধ্যে গড়মুক্ত পথের তিনজন বিজ্ঞানী তিন ধরনের সমীকরণ দিয়েছেন, একটা হচ্ছে ক্লসিয়াসের সমীকরণ, একটা বোলসম্যানের সমীকরণ, একটা ম্যাক্সওয়েলের সমীকরণ। বিজ্ঞানীরা বা গণিতবিদরা বা পদার্থবিদেরা এই তিনটা সমীকরণের মধ্যে যথোপযুক্ত সমীকরণ হিসেবে ম্যাক্সওয়েলের সমীকরণকে চিহ্নিত করছেন বিধায় আমরা এই ক্ষেত্রে ম্যাক্সওয়েলের সমীকরণ প্রয়োগ করে দেখব। গড়মুক্ত পথ ল্যামডা সমান ম্যাক্সওয়েলের সমীকরণ অনুযায়ী 1/√2 সিগমা স্কয়ার n। রুট ল্যামডা সমান 1/√2 সিগমা স্কয়ার n। আবার বলতেছি, ল্যামডা সমান 1/√2 সিগমা স্কয়ার n। এখানে n হচ্ছে যে অনুর সংখ্যা। কোথায় অনুর সংখ্যা? একক আয়তন অনুর সংখ্যা। সিগমা হচ্ছে যে কি? অনুর ব্যাস। ফাইটা আমরা জানি, √2 এর মানটা আমরা জানি। অনুর ব্যাস সিগমা ধ্রুব যদি হয়, অনুর ব্যাস সিগমাকে যদি আমি ধ্রুব রাখি, দেখো প্রত্যেকটা অনুর ব্যাস কিন্তু সমান, সেই ক্ষেত্রে আমি এই √2 ধ্রুব রাশি, পাই ধ্রুব রাশি, সিগমা ধ্রুব রাশি। যদি √2 সিগমা ধ্রুব রাশি হয়, তাহলে আমি লিখতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু 1/n। কাইন্ডলি একটু দেখবা প্লিজ, ল্যামডা প্রপোর্শনাল টু 1/n। ল্যামডা প্রপোর্শনাল টু যদি 1/n হয়, তাহলে ল্যামডা 1 প্রপোর্শনাল টু 1/n1 হবে, ল্যামডা 2 প্রপোর্শনাল টু 1/n2 হবে। আবার বলতেছি, যদি ল্যামডা প্রপোর্শনাল টু 1/n হয়, অর্থাৎ ল্যামডা প্রতি একক আয়তনে অনুর সংখ্যার ব্যস্তানুপাতিক হয়, সেই ক্ষেত্রে আমি ল্যামডা 1 প্রপোর্শনাল টু 1/n1 এবং ল্যামডা 2 প্রপোর্শনাল টু 1/n2 লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ল্যামডা সমান লিখতে পারি। কাইন্ডলি একটু দেখো প্লিজ, আমি একটু লিখতেছি। আমি এখানে লিখব, আমি লিখতেছি ল্যামডা 1 সমান আমরা লিখতে পারি সমানুপাতিককে যদি আমি সমান দিয়ে লিখি, তাহলে মনে করো আমি ধ্রুবক দিলাম এবং নিচে হবে n1, নিচে হবে n1। একইভাবে আমি যদি ল্যামডা 2 সমান লিখি, কাইন্ডলি একটু দেখবা প্লিজ, ল্যামডা 2, তাহলে আমি এখানেও আমি সমানুপাতিক ধ্রুবক যদি আমি কে দিই, তাহলে আমরা পাবো k ইন্টু k/n2। এখন দেখো, এই যে আমি পরবর্তী সমীকরণে ল্যামডা 2 কে ল্যামডা 1 দিয়ে ভাগ করছি, ল্যামডা 2 কে যদি ল্যামডা 1 দিয়ে ভাগ করো, তাহলে আমরা পাবো ল্যামডা 2/λ1 ইকুয়াল, এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে না, ভাগ করলে উল্টে যাবে। কাইন্ডলি একটু দেখো, ভাগ করলে এই যে k/n2 ইনটু k/n2 ইনটু এইভাবে হবে k/n2 ঠিক এরকম হবে k/n2 ইনটু, ওইটা উল্টে যাবে, ওইটা হয়ে যাবে n1/k1, n1/k1, k1 সরি k, n1/k।
তাহলে n1 বাই যদি k হয় তাহলে আমরা কি পাবো দেখো n1 বাই k হলে এই যে k কাটাকাটি যাবে, তাহলে বাকি থাকবে কি n1 বাই n2। এই যে আমরা এখানে n1 বাই n2 পাইলাম, ল্যামডা 2 বাই ল্যামডা 1 সমান n1 বাই n2। এখানে n1 এর মান বসাও, আমরা এই যে এখানে n1 এর মান পাইছিলাম কত, ক্যাপিটাল n বাই v1, এই যে ক্যাপিটাল n বাই v1, এবং n2 সমান আমরা পাইছিলাম ক্যাপিটাল n বাই 2v1। n2 যেহেতু নিচে তাহলে আবার কি হয়ে যাবে, ওই যে উল্টে যাব, উল্টে গেলে 2v1 বাই ক্যাপিটাল n পাবো। তাহলে n ক্যাপিটাল n কাটাকাটি যাবে, v1 কাটাকাটি যাবে, তাহলে টোটাল ডান পাশে থাকবে 2, অর্থাৎ ল্যামডা 2 বাই ল্যামডা 1 সমান 2। তাহলে আমি যদি আরো গুণন করে দিই, ল্যামডা 2 সমান পাবো 2 ল্যামডা 1, ল্যামডা 2 সমান কত 2 ল্যামডা 1, অর্থাৎ খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড় মুক্ত পথ কয় গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আগে যে গড় মুক্ত পথ ছিল এখন সেটা আয়তন যখন দ্বিগুণ পেয়ে গেছে তার গড় মুক্ত পথের পরিমাণও কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। কাইন্ডলি একটু কথা বলবে প্লিজ, কথা না বললে আমি বুঝতে পারবো না তোমরা বুঝতেছো কিনা। তাহলে ঠিক আছে, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন খুব ইজি একটা প্রশ্ন। দেখো কি আমরা কি আজকে আর করবো নাকি এখানেই শেষ করে দেব, নাহলে আজকে আমরা শেষ করে দিই। তাহলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখানেই শেষ করে দিই। আমরা আগামী ক্লাসে এই 10 নম্বর প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।